15ই আগস্ট শুক্রবার 1947 সাল। হাসু মাকে মোড়লপাড়ায় নামিয়ে দিয়ে রেল রাস্তার পাশে আসে। রোজ সেখানে কোষা ডুবিয়ে রেখে সে কাজে যায়। রাস্তায় উঠেই সে চমকে ওঠে। চারদিক থেকে চিৎকারের ধ্বনি শোনা যায়। হিন্দু মুসলমানে কাটাকাটি শুরু হলো না তো? রেল রাস্তা ধরে সে ভয়ে ভয়ে পা ফেলে। মারামারি বাঁধলে কোনো কাজই হবে না আজ। গত বছর এমন দিনে মারামারি বেঁধেছিল। 15 দিন সে ঘরের বার হতে পারেনি। 3 দিন না খেয়ে কাটাতে হয়েছে। একটা গাড়ি আসছে নারায়ণগঞ্জ থেকে। ইঞ্জিনের সামনে একটা নিশান পতপত করছে বাতাসে। সবুজ রঙের বড় নিশান, মাঝে চাঁদ ও তারা। গাড়ির মাঝেও চিৎকার। চারদিকের চিৎকারে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। গাড়িটা কাছাকাছি আসতে স্পষ্ট বোঝা যায়, আজাদ পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ। হাসুরগা রোমাঞ্চিত হয় আনন্দে। সে চেয়ে থাকে। গাড়ির প্রত্যেকটি লোক আনন্দ চঞ্চল। অনেকের হাতেই নিশান। বাইরে মুখ বাড়িয়ে নিশান নেড়ে তারা চিৎকার করছে। প্রত্যেক কামরায় ওই একই আওয়াজ। হাসু হাত উঁচিয়ে গলা ফাটিয়ে আওয়াজ তোলে ওই সাথে। মানুষের বিরাট মিছিল চলছে শহরের রাস্তা দিয়ে। হিন্দু মুসলমান ছেলে বুড়ো সবাই আছে মিছিলে। হাসু দাঁড়িয়ে দেখছিল। মিছিল সে বহু দেখেছে, কিন্তু এরকম আর দেখেনি। একজন কাগজের একটা নিশান ওর হাতে দিয়ে দাঁড় করিয়ে দেয় লাইনে। হাসু মিছিলের সাথে মিশে যায়। কাজের কথা তার মনেই থাকে না। মিছিল শহরের সমস্ত রাস্তা ঘোরে, চিৎকার করে জানায় স্বাধীনতার বার্তা। মিছিল ভাঙে 1:30টায়। হাসু তাড়াতাড়ি স্টেশনে আসে। মেল স্টিমার এখনও আসেনি। হাসুর ভাগ্য ভালো। 8 দিন আসে 1টার মধ্যেই। 3টার সময় মেল আসে। জাহাজের সামনে ঠিক ছাদের ওপর উঠছে সবুজ নিশান। জাহাজের ডেকে লোক ঠাসাঠাসি হয়ে আছে। ছাদে উঠেছে অনেক লোক। সেখান থেকে আওয়াজ ওঠে, পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ। পাড়ের থেকে একদল তাদের ধ্বনি প্রতিধ্বনিত করে। জাহাজখানা যেন কেঁপে ওঠে। সমস্ত মিলে একটা নতুন অনুভূতির সঞ্চার হয় হাসুর মনে। 2টো মোট বয়ে আজ 10 আনা পায় হাসু। অন্যদিন দর কষাকষি হয়। 3 আনা, বড়জোর 4 আনার বেশি মোট পিছু দিতে চায় না। কিন্তু আজ আর পয়সার দিকে যেন খেয়াল নেই কারো। আজ আর কাজ করবে না হাসু। পথে আসতে আসতে সে দেখে শহরের প্রত্যেক বাড়িতে নিশান উঠছে বড় বড়। সে তার হাতের কাগজের নিশানটার দিকে চায়। আবার চায় 2 পাশে, ডানে হিন্দু পাড়া, বাঁয়ে মুসলমান পাড়া। সব বাড়িতেই আজ সবুজ নিশান। হাসু বাড়ি আসে। চিৎকার করে সে গলা ভেঙেছে আজ। ভাঙা গলায় সে সমস্ত দিনের কথা বলে যায় মার কাছে। জয়গুণ হাসুর হাত থেকে নিশানটা নিয়ে দেখে আর শুনে যায় হাসুর কথা এক মনে। আর আমার কষ্ট হইব না? কেমন গো মা? মাইনসে কওয়াকই করতে আসে ঘাড়ে পথ। দেশ স্বাধীন হইল, এইবার চাউল হস্তা হইব। মানুষের আর দুঃখ থাকব না। জয়গুণ সায় দেয়। সেও সেদিন গাড়িতে শুনেছে দেশ স্বাধীন হবে, ভাত কাপড় সস্তা হবে, কেউ না খেয়ে মরবে না। জয়গুণের সুখের স্বপ্ন আজ সফল হলো। সত্যি সত্যি স্বাধীনতা এলো আজ। হাসু বলে, টাউনে আজ বেবাক বাড়িতে নিশান উঠতে আসে মা। কি সুন্দর বড় বড় নিশান, তুমি একটা বানায়া দাও মা। জয়গুণ হাতের নিশানটা দেখিয়ে বলে, এই যে আছে একটা, আর দিয়া কি হইব? এটা যে একেবারেই ছোট। গাছের ডাইলে বাইন্দা উপরে তুলতাম মা। গ্রামের বেবাক মাইনসে দেখতে পাইব। টাউনে কত বড় বড় নিশান উঠতাছে আইজ। জয়গুণ ঘরে যায়। একটা গাঁটরি নামায় মাচার ওপর থেকে। লাল কাপড়ের একটা টুকরো বের করে হাসুকে দেখায়। রাঙায় হইব না মা, এই রকম কচুয়াওয়ন চাই। হাতের নিশানটা দেখিয়ে প্রতিবাদ করে হাসু। কে রাঙায় দোষ কি? কি সুন্দর খুনি রং। মিরপুরের শাহ সাহেবের দরগায় দেইকা আইলাম লাল নিশান। টাউনের এক বাড়িতেও লাল নিশান দেখলাম মা। বেবাক এই রকম কচুয়া। আসমানি রঙে হইব? কইলাম যে এই রং। তোর লাইগা এই রং বানাইতে পারি অহনে। জয়গুণ রাগ করে। সে আর একটা গাঁটরির জন্য উঠতেই হাসু খুশি হয়। গাঁটরি খোলে জয়গুণ। পুরাতন কাপড়ের গাঁটরি। কালি ঝুলি মেখে বিশ্রী হয়ে গেছে গাঁটরিটা। খুলতে খুলতে তার হাত অবশ হয়ে আসে। বুকের ভেতর স্পন্দন বেড়ে যায় অসম্ভব রকম। জীর্ণ পুরাতন কাপড় ভাঁজ করে সাজানো। জয়গুণের বিগত জীবনের অনেক কাহিনী কাপড়গুলোর মধ্যে পুঞ্জীভূত। ভাঁজ খুলতে খুলতে তার স্মৃতির ভাঁজও খুলে যায়।
এই টুপিটা তার প্রথম স্বামীর, হাসুর বাপের। ঢোলা পাঞ্জাবিটাও তার। জয়গুণের চোখে ভাসে কিস্তি টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে জব্বর মুন্সির চেহারাখানা। এই বোম্বাই শাড়িটা তার প্রথম বিয়ের। ঘোমটা টানা বধূ জীবনের সুখময় স্মৃতি এখন শুধু ব্যথায় দেয়। এই ছোট্ট জামাটা কাসুর, এই জামা আর কানটুপিটা ছোট খুকের। জয়গুণের চোখ আর বাঁধ মানে না। চোখের পানিতে গাঁটরির কাপড়গুলো ভিজতে থাকে। ছোট খুকি, তখন দুর্ভিক্ষ সবে দেখা দিয়েছে। দুর্নামের ভয়ে স্বামী পরিত্যক্তা জয়গুণ তখনও ঘরের বার হয়নি। খেতে না পাওয়ায় তার বুকে দুধ ছিল না। দুধের শিশু দুধ না পেয়ে শুকনো পাটখড়ির মতো হয়েছিল। শেষে ধুঁকতে ধুঁকতে একদিন মারা গেল। তাকে কবর দিতে কাফনের কাপড় জোটেনি। এই বোম্বাই শাড়িটার অর্ধেক দিয়ে কাফন পরিয়ে যখন কবরে নামানো হয়, তখন জয়গুণ বিলাপ করতে করতে বলেছিল, আজ তোরে বউ সাজাইয়া দিলাম। জয়গুণ আর ভাবতে পারে না। একমাত্র সবুজ বোম্বাই শাড়িটার অবশিষ্ট পাটটা হাসুর দিকে ছুঁড়ে দিয়ে সে কাপড়গুলোর মধ্যে মুখ লুকায়। হাসু ও মাইমুন অবাক চোখে চেয়েছিল মার দিকে। তারা কিছু বুঝে উঠতে না পেরে শাড়ির পাটটা নিয়ে বেরিয়ে যায়। মাইমুন সুই নিয়ে আসে। সাদা কাপড়ের চাঁদ ও তারা কেটে নিশানের মাঝে জুড়ে দেয়। বেশ সুন্দর নিশান হয়েছে, ঠিক সাহেব বাড়ির নিশানটার মতো। মাইমুন উৎফুল্ল হয়। হাসুর চোখে মুখে হাসি ফোটে। জয়গুণ যখন বাইরে আসে তখন হাসু আম গাছে উঠে নিশানটা বেঁধে দিয়েছে। মাইমুন ও শফি চেয়ে আছে ওপর দিকে। গাছের থেকে হাসু ডাকে, মাইমুন, শফি, আমি যা কই আমার লগে লগে আওয়াজ করবি কেমন? শফি বলে, কি কইমু? পাকিস্তান জিন্দাবাদ। হাসুর সাথে গলা মিলিয়ে শফি ও মাইমুন আওয়াজ তোলে। জয়গুণের মনে ঝংকার দিয়ে ওঠে কথাগুলো। জয়গুণ নিশানটার দিকে তাকায়। সবুজ নিশান নতুন জীবনের আভাস দিয়ে যায়। মনে জাগে বাঁচবার আশা। চারদিকে আনন্দ কোলাহল। মাইমুন ডাকে, মা, চান উঠছে বুঝিন, ঈদের চান। মাইমুন দৌড়ে যায় বাড়ির পশ্চিম দিকে। শফি এসে দাঁড়ায় তার পাশে। পশ্চিম দিগন্তের রঙিন মেঘের ফাঁকে ফাঁকে ওরা তন্ন তন্ন করে খোঁজে চাঁদ। জয়গুণ এসে যোগ দেয়। মাইমুন বলে, কই মা? ওই সাজুয়া তারাডার কাছে দিয়া দেখ, ওইটার নিচে দিয়াই দেখা যায় হগল বছর। ওই ওই যে দেখা যাইতেছে, ওই ওই ওই। শফি লাফিয়ে ওঠে আনন্দে। মাইমুনকে টেনে আঙুল দিয়ে দেখায়, ওই যে তারাডার একটু নিচে, কালা মেঘডার পাশে। মাইমুন দেখতে পেয়ে আনন্দে হাততালি দেয়। জয়গুণ এখনও দেখতে পায়নি। সে বলে, আমাক কি হেই দিন আছে, তোক নতুন চোখ, তোরা দেখতে পাবি। তুমি অহনও দেহ নাই মা? মাইমুন এবার মাকে দেখাতে চেষ্টা করে। জয়গুণ দেখতে পায় অনেক পরে। ভক্তিতে সে মাথা নোয়ায়। দুহাত তুলে মোনাজাত পড়ে। এক্কেরে কাচির মতো চিক্কন এইবারে চান, সিধা হইয়া উঠছে। আর হগল বৎসরের মতন কায়ত হইয়া ওঠে নাই। মোনাজাত ছেড়ে বলে জয়গুণ। চাঁদটা মেঘের আড়ালে চলে গেলে জয়গুণ আবার বলে, চল ইফতার খুলি গিয়া। শফির মার ঘরের কাছে যেতে সে ডাকে, চান দেখলি নি হাসুর মা? হ বইন দেখলাম, বড় ছোটো এইবারে চান। তোরাই দেখ বইন, তোক চৈক দিছে খোদাই, আমার একটা চৈক, এইটাও বুঝিন বুঝা গেল। শফির মা নিঃশ্বাস ছাড়ে। এমনি সে লবে যান। তার ওপর রোজা রেখে সে বিকেলের দিকে খুব কাহিল হয়ে যায়। সে আবার বলে, 4-5 দিন পরে ছাড়া আমি দেখতে পারবো না। চান্ডা শিয়ানা উক। আগো হাসুর মা, এইবার কোন মুহি কাত হইয়া উঠছে গো চান্ডা, দহিন মুহি। এইবারে সোজাসুজি উঠছে বইন, বেকাতাড়া ওঠে নাই, লক্ষণ ভালা না? হ বইন, আর আহাল হইব না এইবার দেহিস। যা কইলাম যদি না ফলে তখন কইস কানাবুড়ি কি কইছিল। শফির মার কু চোখে যাওয়া শুকনো কালো মুখখানা খুশিতে ভরে ওঠে। সন্ধ্যার আবছায়া অন্ধকারে সে মুখখানা দেখে জয়গুণেরও ভরসা হয়। ভবিষ্যৎবাণীর মতোই বিশ্বাস করে শফির মার কথাগুলো। শফির মা বলে, এই বছর 50 সনে দক্ষিণমুখী কাত হইয়া ঈদের চান উঠছিল, আমি নিজে দেখছি। চোখ তখন তাজা আছিল। আর দেখা কইছিলাম তখন, এইবার না জানি কি আছে কপালে। দক্ষিণমুখী কাত হইয়া উঠলে আকাল হইবই, বুড়া বুড়ির কাছে শুনছি। দক্ষিণমুখী কাত হইয়া চান যদি সমুদ্রের উপর নজর দেয়, তয় বান ডাইকা দেশ দুনিয়ায় তলাইয়া যায়। দেখলি না ওই বছর কেমন? কত বছর পর এইবার সিধা উঠছে চান, খোদা বাঁচানেওয়ালা। ইফতারের সময় উঠরে গেছে। জয়গুণ ঘরের দিকে পা দেয়। মাইমুন বলে,
উত্তরমুখী কাত হইয়া উঠলে কি হয় মা? মড়ক লাগে, কলেরা বসন্ত হয়, মানুষ ময়রা সাফ হইয়া যায়। মাইমন শিউরে ওঠে। অজু করে জয়গুণ ঘরে যায়। শেষ রোজার ইফতারের জন্য আজ একটু আলাদা আয়োজন। 4 ফালি শশা ও 1 খোরা গুড়ের শরবত। আর সব দিন 1 মগ সাদা পানি সামনে করে সে বসে থাকত বেলা ডুবে যাওয়া পর্যন্ত। এমন করে খাবার সামনে নিয়ে ইফতারের জন্য বসে থাকা অনেক পুণ্যের কাজ, সে জানে। মসজিদের আজান ইফতারের সংকেত জানালে সে 1 ঢোক পানি খেয়ে রোজা ভাঙত। জয়গুণ 1 চুমুক শরবত খেয়ে মাইমনের সামনে ঠেলে দেয় বাটিটা। মাইমন বাটিটা নিয়ে চুমুক দিতেই জয়গুণ বলে, মজা পাইয়া বেবাখানি খায়া ফেলিস না আবার, তোর মিয়া ভাইয়ের লাইগা থুইয়া দিস। শশার 1 ফালি মাইমনের হাতে দিয়ে জয়গুণ 1 ফালি তুলে নেয়, বাকি 2 ফালি রেখে দেয় হাসুর জন্যে। শশা চিবোতে চিবোতে সে কয়েক বছরের কথা মনে করে। 50 সনের পর থেকে সে এরকম পুরো 30 রোজা রাখতে পারেনি। 4 বছর পর এবার 30 রোজা পুরিয়ে তার মনে শান্তির অবধি নেই। কিন্তু গত বছরগুলির চিন্তাও তাকে পেয়ে বসে। 50 সনে একটা রোজাও রাখা হয়নি। তার পরের বছর 6টা, তার পরের বছর 5টা এবং গত বছর 7টা রোজা ভাঙা হয়েছে, সে মনে করে রেখেছে। জয়গুণ হিসেব করে দেখে কয় বছরে সে 2 কুড়ি 8টা রোজা ভেঙেছে। নামাজ রোজা সম্বন্ধে অনেক খুঁটিনাটি তার জানা। প্রথম স্বামী জব্বর মুন্সির দৌলতেই তা সম্ভব হয়েছে। সে জানে রমজানের একটা রোজা ভাঙলে তার বদলে 3 কুড়ি রোজা রাখতে হয়, তবেই গোনা মাফ হয়। জয়গুণ হিসেব করতে চেষ্টা করে, আগেও সে করেছে কয়েকবার। একটা রোজার জন্য 60টা হলে 2 কুড়ি 8টার জন্য কতদিন রোজা রাখতে হয় সে হিসেব করতে গিয়ে মাথা গুলিয়ে ফেলে। 100 পর্যন্ত সে ভালো মতো গুনতে পারে না। 1 কুড়ি 2 কুড়ি করে সে হিসেব করে, সুতরাং সে ক্ষান্ত হয়। কিন্তু তবু সে আন্দাজ করে নিয়েছে অনেক বছর, হয়তোবা বাকি জীবনভর রোজা রেখেও সে 48 দিনের রোজা শোধ করতে পারবে না। সে আরও জানে একটা রোজার জন্যে 80 হোক বা দোজকের আগুনে পুড়তে হবে, একটা হোক বা ইহকালের 80 বছরের সমান। জয়গুণের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে নামাজ সেরে তসবি নিয়ে বসে। তসবি জপা এক সময় বন্ধ হয়ে যায়। তার আবার মনে হয় কেন, সে তো জীবনভর রোজা রেখেই চলেছে। রোজা ছাড়া আর কি, 12 মাসের একদিনও সে পেট ভরে খেতে পায় না। ছেলেমেয়েরা পর্যন্ত আধ পেটা খেয়ে থাকে। পেট ভরে কবে সে শুধু 2টো ভাত খেয়েছে তার মনে পড়ে না। 50 সনের কথা মনে হয়, একটা রোজাও রাখা হয়নি। রোজা রাখার কথা মনেও হয়নি। 1 বাটি ফ্যানের জন্যে ছেলে মেয়ে নিয়ে কত জায়গায় কত বাড়িতে বাড়িতে তাকে ঘুরতে হয়েছে। 1 বাটি খিচুড়ির জন্যে লঙ্গরখানায় লাইন ধরতে হয়েছে। কখনো ঘন্টার পর ঘন্টা আধ হাঁটু কাদার মধ্যে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নিরাশ হয়েছে। মাথার উপর বৃষ্টি পড়েছে, রোদ জ্বলেছে, তার বেশি জ্বলেছে পেটের মধ্যে। যখন যেখানে যতটুকু পেয়েছে খেয়েছে, পেট ভরেনি। পানি খেয়ে খেয়ে পেট ভরেছে। তার পরের বছরগুলিও চলেছে অতি কষ্টে। ছেলে মেয়েকে খাইয়ে কতদিন উপোস করতে হয়েছে। মাঝে মাঝে সারা রাত সারা দিন কেটেছে, একটা দানাও পেটে পড়েনি। রমজান মাসের রোজার চেয়েও যে ভয়ঙ্কর এ রোজা। রমজানের 1 মাস দিনের বেলা শুধু উপোস, কিন্তু তার 12 মাসের রোজার যে অন্ত নেই। কিন্তু তবুও জয়গুণের শান্তি নেই, সান্ত্বনা সে পায় না। তার অন্যায়ের জন্য সে খোদার কাছে প্রার্থনা করে। হাসু আসে রাত 8টায়। মোট বয়ে 12 আনা পেয়ে সে 4 আনা দিয়ে একটা নারকেল নিয়ে আসে। জয়গুণ দেখে রাগ করে, তোর আর আক্কল হইব না কোনোদিন? অত পয়সার নাইকল কিনতে গেলি কেন? ঈদের দিন একটু সিন্নিও খাইব না? নাইকল বেগর আর সিন্নি হয় না, নোয়াবের পো নোয়াব। নাইকল বেগরই পাকাইমো আমি, ওইডা বেইসা ফালাবি কাইল। হাসু ক্ষুণ্ণ হয়, বলে থাউক, আর সিন্নি রাইতে হইব না। পান্তা ভাত আর মরিচ পোড়া খাওয়া কপাল। বৎসরের একটা দিন আর সিন্নি খাইয়া কি হইব? জয়গুণ চুপ করে। খানিক পরে আবার বলে, পরাণে খাইতে চাই খাও, পয়সা কামাই করবা খাইবা আমার কি? 2 দিন বাদে যখন হুকাইয়া তেজপাতা হইয়া যাইবা তখন বুঝবা সিন্নির মজা। খাওবার পর জয়গুণ বাঁশের চোঙাটা নামায়। পয়সা রাখবার একমাত্র আধার এ চোঙটা। মাটির ওপর ঢালে সমস্ত পয়সা, আনি দুয়ানি সিকি আলাদা আলাদা সাজিয়ে হিসেব করে। হাসুর আজকের 8 আনা সহ মোট 3 টাকা 10 আনা। চাল কিনতে হবে,
তেল মরিচ আরও অনেক কিছুই নেই। অনেক কিছুর মধ্যে লবণটা না কিনলেই চলে না। লবণ একটু লাগে তার সংসারে। পান্তা ভাত খেতেই বেশি খরচ হয় লবণ। হাসু বলে, একটা টুপি কেনার পয়সা দিবা মা? কাল ঈদের ময়দানে কি মাথায় দেয়া যাইমু? তোর টুপি কিনন লাগতো না, টুপি একটা দিমু তরে, তয় কাশুর লাইগা একটা টুপি। হাসু সম্মতিসূচক মাথা নেড়ে বলে, ওর একটা টুপি কিনতে আর কত লাগবো? ওই বড় জোর 5 আনা 6 আনা। মাইমুন একটু এগিয়ে মার দিকে চেয়ে ডাকে, মা। কি? থাইমা গেলি কেন ক? পরিহিত কাপড়ের একটা ছেঁড়া জায়গা দেখিয়ে মাইমুন বলে, দেহ মা কেমন ছিঁড়া গেছে, ঈদের দিনে বেড়াইতে যাইমু না? মেয়ের আবদার বুঝে রাগ হয় জয়গুণের। সে বলে, কি কাপড়? হ হ কাপড়। কাপড় দিয়া তোরে কবর দিমু শয়তান। ধাক্কা দিয়ে মাইমুনকে সরিয়ে ভেঙচিয়ে ওঠে জয়গুণ। হাসু মাইমুনের দিকে তাকায়। ব্যথায় তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মাইমুন তাড়া খেয়ে শুয়ে পড়েছে। জয়গুণ ডাকে, হাসুর গামছাটা পিন্দা কাপড় খুইলা দে মাইমুন, সিলাইয়া দেই। কাল রাইত পোয়াইলে সোডা দিয়া ধুইয়া দিমু হনে। জয়গুণ সুই সুতা নিয়ে বসে, নিজের ও মাইমুনের কাপড়ে জোড়াতালি লাগায়। হাসু ও মাইমুন ঘুমিয়ে পড়েছে। মশার যন্ত্রণায় মাঝে মাঝে নড়ে ওঠে। জয়গুণ ওদের মুখে হাত দিয়ে মশা তাড়ায়। সেলাই সারতে অনেক রাত হয়। রাত্রির নীরবতা ভেঙে হঠাৎ ডাহুক কোয়াক কোয়াক করে ওঠে। চারদিকে পশু পাখির ঘুম কাতর সাড়া পাওয়া যায়। ঘরের হাঁস দুটোও প্যাঁক প্যাঁক করে আবার ঠোঁট লুকোয় পালকের মধ্যে। জয়গুণ ভাবে পৈখ পাখলার এক ঘুম হয়ে গেল। জয়গুণ কুপিটা নিভিয়ে ময়মুনের পাশ দিয়ে শুয়ে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে। অভ্যেস বসে মাইমুনও মার গলার উপর একখানি হাত লতিয়ে দেয় ঘুমের ঘোরে। জয়গুণের বুক স্নেহে ভিজে ওঠে। সে ভাবে এ মেয়েটি কোনোদিন তার কাছে আদর পায় না। আবদার করলে কিল থাপ্পড় খায়। কাপড় তার একখানা, তাও তালি দিয়ে দিয়ে এতদিন চলেছে। কিন্তু কাল ঈদ, বছরের সেরা দিন। এ কাপড়ে লজ্জা নিবারণ করা চলে, কিন্তু কুটুম্ব বাড়ি যাওয়া চলে না। আর কুটুম্ব আছেই বাকে। হাসুর চাচা আছে 2 জন, কিন্তু তারা হাসুর মৃত্যুই কামনা করে। জব্বর মুন্সির মৃত্যুর পর তার ভাগের 3 বিঘা জমি আর ঘরখানা পর্যন্ত হাসুর চাচা 2 জন জোর করে ভোগ দখল করছে। এগুলোর আশা জয়গুণ ছেড়েই দিয়েছে। হাসু বড় হয়ে যদি কোনোদিন আদায় করতে পারে। জয়গুণ আবার ভাবে, হাসু ও মাইমুনের কপালে কুটুম্ব বাড়ির এক মুঠো ভাত লেখা নেই। জয়গুণ মাইমুনের চুলের মাঝে হাত দেয়। আঙুলের সাথে জড়িয়ে আসে এক গোছা চুল। মাইমুন কোনো কিছুর আবদার করলে বা কোনো অন্যায় করলে সে চুল ধরে টান মারত। টানতে টানতে সেই আলগা করে দিয়েছে চুলগুলো। চুলগুলোর জন্য তার মায়া হয়। চুলের মুঠি ধরে টানাটানি না করলে তার চুল এতদিন হয়তো কোমর অবধি লম্বা হতো। জয়গুণ মনে মনে প্রতিজ্ঞা করে, মাইমুনকে আর সে মারধর করবে না, অন্তত তার চুল ধরে আর সে টানাটানি করবে না। মেয়ে বলে মাইমুনকে এতদিন সে অনাদর করেই আসছে, কিন্তু আর না। হাসু কোলের আর মাইমুন পিঠের তা তো নয়, দুজনকেই সে পেটে ধরেছে। আর মেয়ে হলেও মাইমুন লক্ষ্মী। সে বাইরে গেলে মাইমুনই সব কাজ করে। গায়ে এতটুকু জোর না থাকলেও কোনো কাজ সে বড় ফেলে রাখে না। মাইমুনের জন্যে আর কোনো দিন জয়গুণ এমন করে ভাবেনি। আজ হাসু ও মাইমুন তার চোখে সমান হয়ে গেছে। অল্প কয়েকটা মাত্র চুল মাইমুনের মাথায়, বাঁদরের লোমের মতো লাল। যত্ন ও তেলের অভাবে জট পাকিয়ে গেছে। জয়গুণ অন্ধকারে মাথা হাতড়ে উকুন মারে। উকুনে গিজগিজ করছে মাথা। রাত্রে রাত্রে এমনি করে মেরে সে কমিয়ে রেখেছে, নয়তো উকুনের আন্ডা বাচ্চায় এতদিন মাথা ছেয়ে যেত। তার নিজের মাথায় উকুন টিকতে পারে না। নানা চিন্তা ভাবনায় মাথা গরম থাকে বলেই বোধ হয়। অনেক রাত হয়েছে। উকুন বাঁচতে বাঁচতে মাইমুনের মাথায় হাত রেখেই জয়গুণ এক সময়ে ঘুমিয়ে পড়ে। খুরশিদ মোল্লা গ্রামের ফুড কমিটির সেক্রেটারি। ঈদের দিন ভোর হওয়ার সাথে সাথে তার বৈঠকখানার বাইরে জড়ো হয় অনেক লোক। কেউ কেউ ভেতরেও আসে। খুরশিদ মোল্লা একটু দেরিতেই ঘুম ভেঙে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে চৌকির ওপর এসে বসে। তার মুখে বিরক্তির স্পষ্ট আভাস সবার চোখেই ধরা পড়ে। গ্রামের মোড়ল কাজী খলিল বক্স ও গদু প্রধান চৌকির ওপর সেক্রেটারির পাশে বসে পড়ে। খুরশিদ বলে, দেখুন তো কি ঝঞ্ঝাট, ভোর না হতেই বাড়ি মাথায় করে তুলেছে সব। ঈদের দিন এই উৎপাত কার ভালো লাগে?
চিনি এসেছে মাত্র কমন, আর গ্রামে লোক হচ্ছে 2000, 1 তোলা করেও পড়বে না মাথা পিছু। কাজী খলিল বক্স উপস্থিত একজনকে উদ্দেশ্য করে বলে, কিরে লেদু, চিনি দিয়া কি করবি? তারপর নিজে নিজেই বলে, ভাত জোটে না, চিনি খাই, বাহার বেটা। এই যে মানসে কইছিল ঘর নাই দুয়ার দিয়া হই। লেদু মিয়া টিপ্পনি কাটতে পটু, ভেতরে ভেতরে গরম হয়ে বলে, আমাক মতন গরিব মানুষের আবার ঈদ কি? ঈদ হইল আপনেক লইগা বড় মিয়া সাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজী মোড়ল ভ্রুকুটি করে। আস্তে আস্তে সে সেক্রেটারিকে বলে, এই হারামজাদাকে 1 কণা চিনিও দিতে পারবা না, কইয়া রাখলাম। গদু প্রধান এতক্ষণে কথা বলে, কি মোল্লার পো, চা ওই বনি? তারপর নিজেই হাঁক দেয়, ওরে নসুয়া, চা দিয়া যা 2 কাপ। রোজ ভোরে খুরশিদ মোল্লার বাড়িতে তাগাদা দিয়ে চা খাওয়ার অভ্যাস তার, ভুলেও তার একদিন বাদ যায় না। রোজার মাসে সে মুখ বন্ধ ছিল বলে 1 মাস মোল্লা গদু প্রধানের হাত থেকে রেহাই পেয়েছিল। মুখ খোলার সাথে সাথেই তার আগমনে খুরশিদ মোল্লা বিরক্ত হয়। সে খলিল বক্সের দিকে চেয়ে বলে, আপনি খাবেন না কাজীর পো? হ খাইমু, খাইমু না কেন? তুমি তো বাজান চিনির রাজা। খুরশিদ হাঁক দেয়, 3 কাপ করো চা। খলিল বক্স বলে, আর যা করো করো, আমার 6 সের চাই চাই, এইডুক না হইলেই হইব না। তুমি জ্ঞাত আছো, 1 পাল পৈশ্যের সংসার আমার। গদু প্রধান বলে, আমার 5 সের আগে রাইক্কা তারপর ভাগ করো। 5 সের না পাইলে ফাটাফাটি আছে তোমার লগে। কাকে রেখে কাকে দেই? আচ্ছা দেখা যাবে। এ পাঁয়তাড়া আর কতদিন ভালো লাগে বলুন? বিনে পয়সায় চাকরি, ইচ্ছে হয় ছেড়ে দিই এই মুহূর্তে। না না, ছাড়বা ক্যাঁ? তুমি না হইলে? ব্যাপার দেখুন না, এত খাটছি তবু নাম নেই, সবাই বলে চোর। কোন শালা কয়? দেইখা নেই তার গর্দানে কয়ডা মাথা। চা আসে, 3 জন 3টা বাটি নিয়ে চুমুক দেয়। জমিদারের পাইক এসে 1 টুকরো কাগজ সামনে ধরে। খুরশিদ মোল্লা পড়ে একটু ব্যস্ত হয়ে বলে, ভবানীবাবু বাড়ি এসেছেন নাকি? আর কে কে এসেছেন? না, তিনি একলাই আইছেন, 2 চাইরেক থাকবেন, চা খাওয়ানোর লাইগা, তাই। আচ্ছা আচ্ছা, তোমাকে বলতে হবে না আর, মাত্র 5 সের তো। তুমি যাও, আমি নিজেই দিয়ে আসবো ক্ষণ। এই ঘণ্টাখানিকের মধ্যেই আমি আসব। চা শেষ করে খুরশিদ মোল্লা দোয়াত কলম নিয়ে উবু হয়ে বসে। 2 টুকরো কাগজে 2টো পারমিট লিখে খলিল বক্স ও গদু প্রধানের হাতে দিয়ে বলে, 4 সের করে লিখে দিলাম আপনাদের, ইউনিয়ন বোর্ডের মেম্বারদের দিতে হবে আবার। বাইরের লোক এতক্ষণে উতলা হয়ে গেছে, কেউ কেউ চলেও গেছে এর মধ্যে। এবার খুরশিদ মোল্লা উঠে তাদের উদ্দেশ্য করে বলে, আমি কি করতে পারি বলো তোমরা? গভর্নমেন্ট মোটে সাপ্লাই দেয় না, তার আর হ্যাঁ শোনো, অল্প কিছু চিনি আছে হাতে, মাথা পিছু 1 তোলা করেও পড়বে না। তার চেয়ে বরং এক কাজ করলে হয়, আবার যখন চিনি আসবে তার সাথে মিলিয়ে ভাগ করে দেওয়া যাবে। একজন আর একজনকে বলে, চল জায়গা, এইসব না দেওয়ার ছল চক্কর, এইখানে হত্যা ধইরা থাকলে জামাত পাওন যাইব না। সব লোক সরতে আরম্ভ করে। খুরশিদ মোল্লা আবার বলে, কি করবে আর, গুড় কিনে খাওগে। একজন বলে, গুড়ের সের 1.5 টাকা, আমরা কি অত পয়সায় গুড় কিনা খাইতে পারি মিয়া সাব? রেশনের চিনি হইলে তয়। কথা শেষ না হতেই আর একজন বলে, আপনারা ঈদ করেন, আপনেক দিন দিছে খোদাই, ঈদ করতে দিছে। কথাগুলি কোনো রকমে হজম করে খুরশিদ মোল্লা অন্দরে যায়। এক্ষুনি জমিদার বাড়ি যাওয়া দরকার তার। হাসু এতক্ষণ দাঁড়িয়েই ছিল, সে এবার বাজারের পথ ধরে। বাজারের একটা জায়গায় সারি সারি গুড়ের হাঁড়া ও জ্বালা সাজিয়ে দোকানদারেরা বসেছে। আজ এদিকে খুব ভিড়, মাছি মৌমাছিও ভিড় করছে গুড়ের ওপর। কয়েকটা ভিখারি ছেলে গুড় কেনার নামে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সমস্ত হাঁড়ার গুড় চেখে বেড়াচ্ছে। এক দোকানের তাড়া খেয়ে একটি আধপাগলা ভিখারি ছেলে বলছে, অমন করো কেন, ঈদের দিন একটু মিডা করি মুখ মিয়া ভাই। দোকানিরা খরিদ্দারের সাথে দর কষাকষি করে, গুড় মেপে দেয়, আবার মাঝে মাঝে গামছা নেড়ে মাছি তাড়ায়। হাসু একটা হাঁড়ি থেকে আঙুল দিয়ে একটু গুড় নিয়ে বলে, একটু কড়া জালের, 1.5 টাকা কইরা দিবানি? হে হইলে দেও 1 পোয়া। উহু, 1 টাকা 12 আনার 1 আদলাও কম না। পেছন থেকে একজন হাসুকে টান দেয়। সে হাসুদের প্রতিবেশী কেরামত। সে বলে, মিডাই না কিন্না চিনি লইয়া যা। এই দেখ, আমিও কিনলাম, 2 টাকা কইরা চিনি, মিডাইয়ের তন ভালা পরকত দিব। কোন ঠাই? লতিফ মোল্লার দোকানে। খুরশিদ মোল্লার ভাই লতিফ মোল্লা, পিস দিয়া চা চুপচাপ। ও, ফুট কুমুডির চিনির এই দশা?
হেই তো আমরা কই, চিনিগুলা কই যাই? আর কইস না, বেলাক চালাইয়া বেডা ফুইল্লা গেল। হাসু একটু চিন্তা করে বলে, থাউক গা, মিডাই কিনা লইয়া যাই। হাসু বাজার নিয়ে বাড়ি আসে। খেতে বসে হাসু ও মাইমুন। খাওয়ার সময় সুরুৎ সুরুৎ শব্দ হয় ওদের মুখে। হাসু বলে, সিন্নি পানসা হইয়া গেছে মা, মিডা হয় নাই এক্কেরেই। জয়গুণ বলে, যেমন গুড় তেমন মিডা, 3 পোয়া চাউলে 1 পোয়া গুড়, মিডা হইব কেমনে? নাইকল দেওয়ানে তবু একটু সোয়াদ হইছে না মা? হ, আলা চাউল হইলে দেখতি কেমন মজা হইতো। সিদ্ধ চাউলে আর কি হইব? আর একটু দেও মা। উহু, অনার না, ঈদগার তো নাইয়া আবার খাবি। ঈদের দিনও একটু মনাসি মতন খাইমো না? তগই পেট আছে, হ্যাঁ? আর কেউ নাই? সফিডারে একটু দিয়াইতে হইব, ওর ঘরে যে কিচ্ছুই পাক হয় নাই। হাসু এবার চুপ করে। মাইমুনের পাতেরটা শেষ হয়ে গেছে। সে আঙুল দিয়ে তখনও চাটছে থালাটা। জয়গুণ বলে, অহন আদ্য, তুই দেখতে আসি বাসনটা ভাঙা খাইতে চাস? মাইমুন লজ্জিত হয়। থালায় পানি ঢেলে সে হাত ধুয়ে উঠে পড়ে। জয়গুণ হাসুকে বলে, মাচার উপরতন কালা কাপড়ের গাড্ডিটা নে, ওটার ভিতরে একটা টুপি আছে, ওটা তুই নে, আর নতুনটা কাসুরে দিয়া আয়। আমি পারতাম না মা, হাসু বলে। ক্যাঁ? ওই দিনের চরকি দিতে যাওয়ার বিপদের কথা হাসু মাকে বলেনি। সে বলে, আমি ঈদগায় যাইমো মা, নামাজের ওক্ত হইয়া গেছে, তুমি আর কেউরে দিয়া আর কারে পাঠাই? তুই যাওনের কালে একটু গুইরা ওইয়া নইয়া দিয়া যা। হাসু আর গোপন রাখতে পারে না। শেষ পর্যন্ত সে বলেই ফেলে সেদিনের সব কথা। জয়গুণ অসহায়ের মতো তাকায় ছেলের মুখের দিকে। শেষে বলে, আগে কস নাই ক্যা? এত পয়সার টুপিটা ফালাইয়া দিমু, তোর মাথায়ও লাগবো না, কানা মামানিরে দিয়া পাঠাইয়া দাও। কথাটা জয়গুণের পছন্দ হয়। শফির মা বুড়ো মানুষ, সে নিয়ে গেলে করিম বক্স লজ্জায় কিছু বলবে না, হয়তো রাখতে পারে। তাছাড়া ঈদের দিন, খুশির দিনে সে হয়তো রাগ করবে না। হাসু গাঁটরি খোলে, বাপের কিস্তি টুপিটা বের করে মাথায় দেয়। টুপিটা অনেক বড় হয়েছে, কান পর্যন্ত ডুবে যায় টুপির মধ্যে। জয়গুণ হাসুর দিকে এক নজর চেয়ে চোখ ফিরিয়ে নেয়। সে আর তাকাতে পারে না। হাসু গামছাটা কাঁধে ফেলে কোষায় চড়ে। শফির মা এবং শফিও ওঠে কোষায়। হাসুকে ঈদগার রাস্তায় নামিয়ে দিয়ে শফির মা শফিকে নিয়ে করিম বক্সের বাড়িতে যাবে। এখন যাওয়াই ভালো, করিম বক্স এখন বাড়িতে নেই, নামাজ পড়তে গেছে নিশ্চয়ই। শফির মা টুপিটা দিয়ে নিরাপদেই ফিরে আসে। জয়গুণ খুঁটে খুঁটে জিজ্ঞাসা করে কাসুর কথা, টুপিটা ঠিক হইল নি মাথায়? হ, টুপিটা মাথায় দেওয়ানে এমন সুন্দর দেখাইল কাসুরে, কি কইমু তোমারে, যেন একটা পরীর বাচ্চা। শফির মা আবার বলে, সময় বুঝা গেছিলাম গো, করিম বক্স বাড়িতে আসিল না, নামাজ পড়তে গেছিল, ওর বউরে তালিম দিয়া আইছি। টুপি যে তুমি দিছ তা হে কইব না, হে কইব হেই কিন্না দিছে। জয়গুণ নিশ্চিন্ত হয়। তার ভয় ছিল করিম বক্স হয়তো ছেলেটাকে মারতে শুরু করবে। শফির মা বলে, করিম বক্সের বউ ভালা মানুষ, খুব হাসি খুশি, আমারে পিঁড়ি দিল বসবার, নিজেই এই এত বড় একটা আস্ত ধলভোগ পান ছিচ্চা দিল। জয়গুণ বলে, কাসু কিছু কইল? ওহু, ও আমার মুখের দিকে চাইয়া আসিল, এক্কেরে এতিমের মতন, যেন বাপ মা নাই। তুমি কোলে নিলা না? নিলাম তো, আমার কোলের তন আর কি নামতে চাই, এক্কেরে বুকের লগে মিশা আসিল। তারপর কত কোস্তাকুস্তি কইরা কান্দায়া নামায়া থুইয়া আইলাম, কি জানি করিম বক্স আইলে আবার কি কাণ্ড কইরা ফালাই। জয়গুণ একটা দীর্ঘশ্বাস গোপন করার চেষ্টা করে। জয়গুণ ও হাসু আজ সকাল সকালই বেরিয়ে গেছে। মাইমুন হাঁস দুটো খাঁচা থেকে বের করে পানিতে ছেড়ে আসে। এবার হাঁসের বাচ্চা দুটো বের করে ঘরের মেঝের ওপর ছেড়ে দেয়। নিজেও হাত দুটো মাটিতে রেখে উপুর হয়ে চেয়ে থাকে। হলুদ রঙের বাচ্চা দুটো কেমন সুন্দর হাঁটে আর চিপচিপ করে। মাইমুনের আনন্দ হয়। কাল মাইমুন বাচ্চা দুটো নিয়ে এসেছে। সোনা চাচি বলে দিয়েছে, আমারে একালি আন্ডা দিবি, আমারে না খাওয়াইলে পাতি হিয়ালে ধৈরা লইয়া যাইব তোর আঁশ, কইয়া রাখলাম। মাইমুন স্বীকার করে এসেছে। সোনা চাচিকে প্রথম 2 দিনের ডিম দেবে সে। তাকে আগে না খাইয়ে নিজেরা ছোঁবেও না ডিম। কাল বাচ্চা দুটোকে নিয়ে আসার পর থেকে মাইমুন ওগুলোকে নিয়েই কাটিয়ে দেয়। কখনো মাটির ওপর ছেড়ে দেয়, আবার কখনো বুকের সাথে জড়িয়ে ধরে। রাতে শুতে যাওয়ার সময়ও সে বাচ্চা দুটো কাজ ছাড়া করতে চায় না। জয়গুণ ধমক দিয়ে বলে, সুখে থাকতে ভূতে কি লাই, খাঁচার নিচে রাইখা আয় জলদি,
নালে চুল ছিঁড়া ফালাই মোটাইন না। মায়ের ধমকের কাছে মাইমুন এতটুকু হয়ে যায়। বাচ্চা দুটো খাঁচার নিচে রেখেই সে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না। অনেক রাত পর্যন্ত সজাগ থেকে সে শুনতে পায় বাচ্চা দুটোর ডাক। মাঝে মাঝে চিপচিপ করে ওঠে ওগুলো। শিশুর কান্নায় অসহায় মায়ের মতো অবস্থা হয় মাইমুনের। মা চলে যাওয়ার পর মাইমুনের পূর্ণ স্বাধীনতা। এবার তাকে বলবার কেউ নেই। বাচ্চা দুটোকে খাঁচার মধ্যে রেখে সে উঠানের দক্ষিণ পাশে লাউ মাচার নিচে একটা জায়গা বেছে নেয়। কোদাল দিয়ে মাটি খুঁড়ে চৌকো একটা গর্ত করে, পানি ঢেলে সেটাকে ভরে। তারপর বাচ্চা দুটোকে ছেড়ে দেয় তার মধ্যে। হাঁসের বাচ্চা দুটোর নতুন অভিজ্ঞতা। জন্মাবার পর এই প্রথম তারা পানির পরশ পায়। সেজন্যে পানিতে ছেড়ে দিতেই ভয় পেয়ে উপরে উঠে আসে। মাইমুন ভাবে দুদিন গেলেই ঠিক হয়ে যাবে, বড় হাঁসের মতোই সাঁতরাবে তখন। মাইমুন গর্তটা চারদিকে কতগুলো লম্বা পাটখড়ি পুঁতে দেয়। এমনিভাবে লাউ মাচার সমান উঁচু করে সে একটা বেড়া বানিয়ে ফেলে, চিল বা বাজ ছোঁ মেরে যাতে নিয়ে যেতে না পারে, সেজন্যে এ সতর্কতা। মাইমুন বাড়ির চারপাশ ঘুরে ছোট বড় নানা রকমের শামুক কুড়িয়ে আনে, দা দিয়ে সেগুলোর খোসা ছাড়ায়। তারপর কুচি কুচি করে কাটতে কাটতে গান গায়। শামুক খাজা রে আমার বাড়ি আয়, কুচি কুচি শামুক দিমু হলদি দিমু গাই, ওরে শামুক খাজা রে তোর বাড়ি অনেক দূরে, 7 পাক ঘুইরে ঘুইরে আমার বাড়ি আয়। শফি এসে পাশে দাঁড়ালে মাইমুনের গান বন্ধ হয়ে যায়। শফি বলে, এগুলা দিয়া কি করবি? মাইমুন কিছু না বলে হাঁসের বাচ্চা দুটো আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দে, আমি কাটটা দেই। উহু, আমি পারি কত কাটতে। মাইমুন একটা পাতায় করে কুচি কুচি করে কাটা শামুক নিয়ে বাচ্চা দুটোর সামনে ধরে। বাচ্চা দুটো কয়েকবার ঠোঁট দিয়ে নেড়ে চেড়ে খাওয়া শুরু করে। শফি বলে, বাহ, খাইতে শিখছে রে, কেমন ক্যাঁত ক্যাঁত কইরা খাই, দেখ চাইয়া। দেখছি। মাইমুন বসে বসে দেখে। শফি বলে, আমারে একটা বাচ্চা দিবি? ইস, পয়সা দিমু 8 খান। উহু, 1 টাকা দিলেও না। ফুলঝুরি দিমু আর চুলের কিলিপ। মাইমুন বলে, উহু, 7 রাজার ধন মানিক্য দিলেও না। না দিলে চুরি কইরা লইয়া যাইমু তোর আঁশ, কইয়া রাখলাম। মাইমুন এবার চেঁচিয়ে ওঠে, মামানি, ও মামানি, দেখো তোমার পোলা কেমন লাগাইছে। তারপর হাঁসের বাচ্চা রাখবার গর্ত থেকে পানি ছিটিয়ে দেয় শফির চোখে মুখে। শফির মাও শফিকে ডাক দেয়, এরে শফি, কি শুরু করলি? আমি আইলে ঠ্যাং ভাঙুম কিন্তু। না মা, ফাঁকি ঝুঁকি দিলাম আমি। কলা গাছের ভেলায় চড়ে শফি ও মাইমুন মোড়লদের ছাড়া ভিটেই যায় লাকড়ি কুড়াতে। শফি জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায় মাইমুনকে। শফি গাছে উঠে শুকনো ডাল ভেঙে নিচে ফেলে, মাইমুন কুড়িয়ে জড়ো করে এক জায়গায়। শফি গাছে চড়তে বেশ ওস্তাদ। এক গাছের ডাল বেয়ে সে আর এক গাছে চলে যায়। মাইমুন বলে, আর ওই মুহি যাইও না শফি ভাই, ওই গাব গাছে। ওই গাব গাছ? কি ওই গাব গাছে? আলেক মোড়লের বউ গলায় দড়ি দিছিল ওই গাব গাছে, তুমি বুঝিন জানো না? হেতে কি হইছে? উহু, আমার ডর করে, তুমি নাইমা আহো হবিরে। শফি গাছ থেকে নেমে বলে, মাইমুন চাইয়া দেখ দেহি, ওই দিক, ওই গাব গাছে কালা ওইটা কি দেখা যায়? মাইমুন ওই দিকে না চেয়েই ওগো মাগো বলে শফিকে জড়িয়ে ধরে। শফি জোরে হেসে ওঠে, বলে, আরে কিছু না, ফাটকি, একদম ফাটকি। দিনে দুপুরে কিসের ডর? চাইয়া দেখ, দেখ না ছেড়ি, কিছুই না, চোখ মেলে এইবার। মাইমুন তবু চোখ খোলে না। শফি ওকে কোলে তুলে ভেলার কাছে নামিয়ে দেয়। মাইমুন এতক্ষণে চোখ মেলে। সে বলে, তুমি কি ফাজিল, খামাখা ডর দেখাইলা। শফি হাসে হি হি করে। মাইমুন বলে, তুমি গিয়া লাকড়ি লইয়া আহো, আমি আর যাইতে পারতাম না। শফি বাগানে যায়, শুকনো ডালগুলো একটা লতা দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে আসে। তারপর বাড়ি এসে 2 ভাগ করে। নিজের ভাগের থেকে কয়েকটা ডাল মাইমুনকে দিয়ে বলে, তোরা মানুষ বেশি, এই কয়টা বেশি নে তোরা। বিকেলবেলায় মাইমুন তেঁতুল তলায় বড়শি নিয়ে বসে। তার কোলের কাছে হাঁসের বাচ্চা দুটো। আবার শফি এসে জোটে সেখানে। একটা ঢিল ওর বড়শির কাছে ছুঁড়ে শফি তেঁতুল গাছের আবডালে পালায়। মাইমুন কিছু দেখতে না পেয়ে দাঁড়াতেই হেসে ওঠে শফি, হি হি হি। মাইমুন বলে, তুমি বড় শয়তান, চাইঙ্গা মারলা কেন? কই চাইঙ্গা? মাছে ডাফ দিল ছেড়ি। জবর মাছ ওইব রে, বোয়াল মাছ। মাইমুন মাথা নেড়ে বলে, বোয়াল মাছ। হ রে হ, কি মাছ পাইছস? কিচ্ছু না, একটা তিতপুডিও না। কিচ্ছুই না? শফি আশ্চর্য হয়। তারপর গম্ভীরভাবে বলে,
তোর বড়শিতে ক্যার জানি মুখ লাগছে রে, কেউ নষ্ট না করলে এমন হয়। আমার মনে হয় কেউ ডিঙায় গেছে তোর ছিপ, হেইয়ের লাইগা মাছ উঠতে আসে না। মাইমুন শফির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। শফি বলে, পোড়ায় আনে আগুনে, ঠিক হইয়া যাইব। শফি ও মাইমুন মাটির হাতায় আগুন নিয়ে বড়শিটা পোড়া দেয়। তারপর একসঙ্গে সুর করে বলে, বড়শি পুড়ি, টেরা বড়শির মুখ পুড়ি, মাছ ধর্ম 2 কুড়ি, লোয়ার বড়শি সুতার ডোর, পুঁড়ি পাবদা শিং মাগুর। বড়শি আমার পেদা, ধৈরে আনবো ভেদা, ভেদা মাছে কেদা খাই, পুড়ি মাছে পান চাবাই। শফি ও মাইমুন দুজনে হেসে লুটোপুটি। শফি মাটি খুঁড়ে কেঁচো তুলে দেয়। মাছ কেঁচোর টোপ ভালো খায়। মাইমুন আবার বড়শি নিয়ে বসে। সন্ধ্যার পর সে শফির মার ঘরে যায়। শফির মা বলে, আমার পান্ডা ছেঁচা দে তো মাইমন, তুই ভালো ছেঁচতে পারস। শফি পারে না। ও দিলে কোনোদিন খড় বেশি হয়, আবার কোনোদিন চুনা বেশি পড়ে। প্রশংসায় মাইমন খুশি হয়। কলা পাতায় জড়ানো পান খুলতে খুলতে মাইমন বলে, কতটুক নিমু গো মামানি? আধা খান নে, তয় আডুকে গাল ভরে না। গাল না ভরলে কি পান খাইয়া সুখ আছে? কিন্তু কি আর করমু, গাছের পাতা হেইয়ের যে দাম, হনলে মাথা ঘুরে। 2টা পান 1টা পয়সা, আগে 1 পয়সায় 1 বিড়া পাওয়া যাইত। আইমন ঠনর ঠনর করে পান ছেঁচতে আরম্ভ করে। শফির মা আবার বলে, আজকাল বেবাক জিনিসই আকরা, আগে 1 টাকায় আধা মন চাউল মিলত, আমার বয়সেই দেখছি। আর অহন বেবাক জিনিসের উপর তন খোদার রহমত উইট্টা গেছে। আগে 1 টাকার বাজার করলে 1 মরদের 1 পোঝা হইত, আর অহন 1 টাকার বাজার হাতের তালুতে লইয়া বোম্বাই শহর যাওয়ান যায়। শফির মা বলেই চলে, তোর মামু একটা ইলশা মাছ আনছিল 2 পয়সা দিয়া কিন্না, তখন শফি হয় নাই, মফি আমার প্যাডে। এই এত বড় মাছটা, হেইডার 1 জোড়া আন্ডা যা হইছিল, এই 1 বিঘত লম্ফা। তখন আমার বুক জুড়া, ওরা ভাই বইনে 4 জন, কত খুশি হয়েছিল হেই আন্ডা দেখা। শফির মা তার পুরাতন স্মৃতি ঘাঁটতে সাহস পায় না। সে সবসময় ভুলে থাকতেই চেষ্টা করে, কিন্তু কথায় কথায় বা একা বসে থাকলে যখন সে স্মৃতি এসেই পড়ে, তখন সে আর তা সহ্য করতে পারে না। বিনিয়ে বিনিয়ে বিলাপ করতে শুরু করে। তার এই 50 বছর বয়সে সে 9 সন্তানের জননী, কিন্তু একমাত্র শফি বেঁচে আছে। বাকি 8টির 4টি আতুরেই শেষ হয়। 2টি কলেরায় আর 1টা বসন্তে মারা যায়। আর একটি, তার নাম মফি, শফির 2 বছরের বড় ছিল। দুর্ভিক্ষের বছর সে কোথায় হারিয়ে গেল। শফির মা আজও এ ছেলেটির আশা ছাড়েনি। তার ধারণা মফি এখনও বেঁচে আছে। মাঝে মাঝে শফির মা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, আমার ওরা বাচ্চা থাকলে এই দশা আমার, আজ আমি খরাত কইরা খাই। ওরা বাচ্চা থাকলে আমার বাদশাই কপাল আসিল। ওরা কামাই করত, ওগো বউ আইতো ঘরে, ওরা রাইন্দা বাইড়া সামনে ধরত, সোনার খাটে বৈশা রূপার খাটে পাও রাইখা আমি সব দেখতাম আর হুকুম করতাম। নাতি নাতকুর ঘিরা বইতো চারপাশে, ক্যাচ ম্যাচ করত কিচ্ছা হননের লাইগা। শফির মার চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে পড়ে। মাইমুন দেখে আশ্চর্য হয় না, কারণ এ আজ নতুন নয়। কখন সে কাঁদবে আর কখন কাঁদবে না কেউ বলতে পারে না। মাইমুন ছেঁচনির থেকে ছেঁচা পান তুলে ধরে, শফির মা মুখে দেয়। মাইমুন এবার বলে, একখান কিচ্ছা কও না মামানি। না আলো, আজ আর পরান্ডা ভালা ঠেকে না। মাইমুন আর অনুরোধ করে না। শফির মা বলে, তুই একটু দেখে আয় তো শফি কি দেয়া রান্ধে। কয়টা কলমি শাক রানবো আর ভাত। কাইল ভাত ফুটছিল কম, চাউল ভাত গিল্লা গিল্লা খাইছি, দাঁত দন্ত না থাকায় আর এক জ্বালা। মাইমুন রান্নাঘরে যায়। চুলোর ওপর বসানো হাতের হাঁড়ি থেকে কয়েকটা ভাত তুলতে তুলতে শফিকে বলে, একটা শোলক ভাঙাও দেহি শফি ভাই। মাছ করে ঝকঝক ছোট্ট এক বিলে, একটা মাছে টিপ দিলে ব্যাবাকগুলো মিলে। ইস জবর শোলক তো, এইটা শিক্ষা রাখছি কুট্টিকালে। ঝিল হইল আড়ি আর মাছ হইল ভাত। কেমন হইছে, এইবার একটা মাছে টিপ দিয়া দেখ দেহি ফটলনি। মাইমুন একটা ভাতে টিপ দিয়ে বলে, ওইয়া গেছে, দেখো তো কেমন মজা। একটা ভাতে টিপ দিলে বোঝা যায় ফটলনি না ফুটলো না। আর একটু ফুটতে দে, মা আবার শক্ত ভাত খাইতে পারে না। কাইল তুমি শক্ত শক্ত চাউল ভাত রাঁধছিলা, মামানি কইছে। ভাত রাঁধতেও জানো না? আমি জানি না, কে জানে রে। টিক্কাদার সাহেবের বাসায় এতকাল পাক করলাম আমি, আজ তুই আমারে হিগাইতে আইসোস।
রান্না সেরে শফি ও মাইমন ঘরে এলে শফির মা বলে, তোর মা অহনো আইলো না ময়মন, রাইত যে অনেক অইল। বাইরে চ্যাবর চ্যাবর পায়ের শব্দ শোনা যায়। উঠানে কাদার মধ্যে দিয়ে কে যেন আসছে। শফির মা ডাকে, হাসুর মা। হ ভাজ আমি ওই, আহো আমার ঘরে। জয়গুণ এসে দরজায় দাঁড়াই। শফির মা বলে, তোর হায়াত আছে, অনেকদিন বাঁচবি তুই, এই একটু আগেই তোর নাম নিছিলাম। অহন যাই বইন, আখা ধরাইতে হইব আবার। আখা ধরাইয়া একটু এদিকে আইও, তোমার লগে কথা আছে। কি কথা? পরে কইমু, অহন যাও। চাউল কি দরে আনলাগো? 2 সের বইন, দর চইড়া গেছে। আর যা মুসিবত আজকাইল, ট্রেনে যা মানুষের ভিড়, জেরের এই 2 কিস্তি ধইরা এই রকম, আগে এমন ভিড় আসিল না। জয়গুণ পাক চড়িয়ে শফির মার ঘরে আসে। শফির মা বলে, কয়দিন ধইরা একটা কথা কইমু কইমু করতে আসি, কিন্তু সময় মতো একটু এইখানে বইতে পারি না। তুমি থাকলে আমি থাকি না, আমি থাকলে আবার তোমার দেহাই মেলে না। কি কথা? কই সবুর কর, পান খাইলে একটু খা, ওই দেখ তোর পিছে পাতার মধ্যে। জয়গুণ পান খেতে খেতে বলে, কি কথা এবার কও দেহি ভাজ। রাখ না, কই আমার এই কাপড়টা একটু তালি দিয়া দিবি? আমি আবার শুয়ে সুতা গাঁথতে পারি না ছাই, চক্ষুটা এক্কেরে গেছে। আচ্ছা। ছিঁড়া কাপড় পিন্দা বাইরে যাইতে লজ্জা করে, তুই একটু সিলাইয়া দিলে তবু বেড দিয়া পিনতে পারমু। তো রাতে সিলাইটা ওই বালা, সফিরা দিয়া পাড়াইয়া দিও। এই এর লাইগা বলাইছিলা? জয়গুণ উঠতে উদ্যত হয়। না, আরো কথা আছে, কও কি কথা? ফকিরের লগে তোর দেয়া হয় না? হ্যাঁ, তোরা তো কত দূরে দূরে যাস, একদিনও চোখে পড়ে না। দেখ দেহি কেমন ব্যাগ কেল্লা, কতদিন গুজারিয়া গেল, বাড়ির পাহারা আর বদলাইয়া দিয়া গেল না। আমার তো রাইতে ঘুমই আহে না ডরে, তুইও আমল দিবি না। পাহারা বদলাইতে হইব না আর, পাহারা না ছাই, ফুক্কা দিয়া টাকা নেওয়ানের ছলচক্কর, তুই যে কি কস। আচ্ছা, সূর্য দিগল বাড়িতে থাকতে তোর কি পরাণে ডর ভয় লাগে না? জয়গুণ আবার উঠতে উদ্যত হয়। শফির মা বাধা দেয়, আদত কথা তো অহনো কই নাই। কি আদত কথা কও? তোরে আগেও কয়বার আমি কইছিলাম, তুই আমার কথা ঠেললা দিলি। ঠেলমু না কি করমু? এইটা কি ঠেলনের মতো কথা? তয় কি, তোর ভাই বাচ্চা থাকলে তার কথা ঠেলতে পারতি? ধৈরা বাইন্দা কবে তোরে নিকা দিয়া দিত। তুমি মুখ বোঝো দেহি, তোমার ওই এক বুলি আমার আর কানে সয় না। হেইয়া সইব কে? আমি তোর ভালোর লেগা কই কি না? বয়স তো অহনো 30 হয় নাই, অহনো গন্ডা গন্ডা বাচ্চা কাচ্চা পেটে ধরনের বয়স আছে। জয়গুণ শ্রান্ত, সে মুখ নিচু করে বসে থাকে। শফির মা বলে, গদু পর্দান মানুষ বালা, তার 5টা বলদ 3টা গাই, 10 মরায় ধান পাই বৎসর, জাগা জমিনের ইস কিতাব নাই, কাম আছে মানি। তয় আমি কই, যেইখানে কাম আছে সেইখানে ভাতও আছে। আর তোর তো একলা কাম করতে হইব না, আগের 3টা জননা আছে না পর্দানের, 4টা পোলার বউ আছে, এক্কেরে সোনার বাগিচা হাজাইয়া রাখছে, ওরাই বেবাক্কান করব, তুই হুকুম দিয়া খাড়াবি। জয়গুণের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে যায়, সে কিছু বলতে পারে না। শফির মা আবার বলে, প্রধান কাইলো আমারে ধরছিল, আমি কইলাম পোলা আর মায়াডার লাইগায় যত মুশকিল। হে কইল, তা পোলা আর মায়াডারে আমার বাড়িতে লইয়া আইলেই হয়, কত মানুষ খাইয়া বাঁচে আমারডা, 2ডাই আর কি অমন হইব। এইবার বিবেচনা কইরা তুই মুখ ফুটটা একটু হুঁ করলেই হইয়া যায়। সুখে থাকবি কইয়া দিলাম। খড়ের আগুনের মতো দপ করে জ্বলে ওঠে জয়গুণ। আমারে তাড়াইতে পারলে লুইটটা লপাইটটা ফলার কইরা খাইতে পারবা, তা মনেও জায়গা দিও না কইয়া দিলাম। তোবা, তোর চিজ ছুঁইলে যেন আত খইসা পড়ে, তোগো গাছের একটা পাতা ছিঁড়লে যেন রাত না পোহায় আমাগ। জয়গুণ যেমন জ্বলে উঠেছিল, শফির মার কথায় আবার নিবে যায়। সে তার স্বাভাবিক কণ্ঠে এবার বলে, না বইন, বিয়া তো 2খানেই হইল, অনেক দেখলাম, অনেক শিখলাম, আর না, পোলা মায়ার মুখ চাইয়া আর পারমো না, মাফ করো। পোলা আর মায়াডার বিয়া দেখা যেন চোখ বুঝতে পারি, দোয়া কইর। শফির মা নিরাশ হয়ে বলে, তোর ময়মনের বিয়া দে এইবার, একটা সম্বন্ধ আছে হাতে। না, এত শিগগির কি হইল, যাও কার 2টা বৎসর। না, মাইয়া তোর বিয়ার লায়ক হইছে, আর ঘরে রাখন ঠিক না। জয়গুণ একটু চিন্তা করে বলে, কোথায় সম্বন্ধ আছে?
সদাগর খারে তুই চিনসি, তার নাতি সোলেমানের বেটা, নামডা জান কি ভুললাই গেলাম বুঝিন। ওহ মনে পড়ছে, ওসমান। ওসমান ও ওসমান, ওসমান তো বিয়া করছিল, বউ মইরা গেছে চৈত মাসের ভেদের ব্যারামে। কিন্তু পোলার বয়স যে অনেকখানি। তোর মায়াডার বয়সই কম কি? কম না, আমার মায়ার বয়স মোটে 10, ধরতে গেলে দুধের মাইয়া। আমার দুধের মাইয়া কি যে কষ তোর সাইমুন্ডু। মায়ারা এই বয়সে বাচ্চা বিয়াই। আমার মার 11 বৎসরের কালে আমার জন্ম হয়। শফির মার সাথে কথায় পেরে ওঠে না জয়গুণ। সে বলে, আচ্ছা ভাইব্বা চিন্তা দেহি, পরে কইমু। নসিবে যদি ওইখানে ভাত লেখা থাকে তয় ওইব, কার কোনখানে দানা পানি লেহা আছে খোদা জানে। অহন যাই, ওদিকে আবার ভাতের আড়ি না ভাঙ্গা ফালাই। বাইরে নামতেই জয়গুণের চোখে পড়ে মেঘাচ্ছন্ন আকাশ। সে চারদিকে চেয়ে বলে, উত্তরে আর পূবে যে মেঘ করছে ভাজ, আজ বুঝিন আসমান সুদ্ধা ভাঙ্গা পড়ব। আজ আর উপায় নাই, এই বর্ষাকালটা ভিজতে ভিজতেই গেল। তোমার ঘরের চালা তো ভালা আছে, আমার চালে সনই নাই। আমার চালে আর কই আছে, হেই কবে গেল বৎসরের আগে ঠিক করছিলাম, তবু বৃষ্টি পড়ে 6-7 জায়গায়। কি করমু আর, কপালে আছে ভিজতে হইব, ভিজমুই। 5টা টাকাও এইখানে করতে পারলাম না, ঘরের চাল ছাওয়াই কি দিয়া। উদর লইয়া আর পারলাম না, উদরেই যায় বেবাক টাকা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। জয়গুণ ঘরে যায়। মাইমুন রান্না শেষ করেছে। চালাক কইরা ভাত খা তোরা, আসমানের দিকে চাইছিলি, কাওয়ার আন্ডার মতো কালা হইছে আসমান। আজ আবার ঘরের মধ্যে সোদ ছুটব। খাইয়া লইয়া উত্তরমুখী বিছান সরা। অসংখ্য ছিদ্র পথে বৃষ্টির পানি ঝরতে থাকে ঘরের ভেতরে। তাছাড়া দক্ষিণ বাতাসের জন্য বৃষ্টির ঝাপটা দক্ষিণ দিকটায় লাগে বেশি। তাড়াতাড়ি খেয়ে তারা বিছানা সরায় উত্তর দিকে। জয়গুণ বলে, একটা ক্যাথাও পায়রা নেগা, তারপর কুকনি মুকরি হইয়া শুয়া থাক ভাই বইনে। বৃষ্টি পড়তে আরম্ভ করে জোরে। সত্যি সত্যি আকাশটাই ভেঙে পড়েছে যেন। এশার নামাজ পড়ে ছেলে মেয়ের শিয়রের কাছে তসবি হাতে বসে জয়গুণ। সে তসবির দানা গুনছে কি সময় গুনছে বোঝা যায় না। অনেকক্ষণ পরে বৃষ্টির বেগ কমে, কিন্তু বৃষ্টি পড়া বন্ধ হয় না একেবারে। এখন যে রকম অলস বর্ষণ শুরু হয়েছে, তাতে সারা রাতেও বৃষ্টি থামবার কোনো লক্ষণ দেখা যায় না। জয়গুণ কাঁথার ওপর হাত দিয়ে দেখে কাঁথাটা ভিজে গেছে। সে এক পাশে শুয়ে পড়ে। হাসু হঠাৎ জেগে উঠে বলে, পায়ের কাছটা একদম ভিজা গেছে মা, তুই অহনো ঘুমাস নাই? উহু, হাত পা কাঁকড়ার মতো গুড়িসুড়ি মাইরা পইরা থাক। এমন দিন পড়েছে এক মুহূর্তের জন্যও সূর্যের মুখ দেখা যায় না। সারাদিন টিপির টিপির বৃষ্টি পড়ে। হাসু ঘরের বার হয় না। শরীরটাও ভালো নেই। শরীরের সমস্ত গিঁটে গিঁটে, বিশেষ করে ঘাড়ে টনটনে ব্যথা হয়েছে। হাসু মাকে বলে, গর্দানডায় বেদনা করে গো মা, কেমন শীত লাগে। হাসুর গায়ে হাত দিয়ে জয়গুণ শঙ্কিত হয়। ছেলেটা জ্বরে পড়লে উপায় নেই। বৃষ্টি বাদলের মধ্যে ছেলেটাকে যেভাবে সে কাজে পাঠায়, তাতে এই ছোট শরীরটার ওপর জুলুমি করা হয়। কচি ঘাটটার ওপরেই জুলুমটা হয় বেশি, অথচ এই ঘাটটা তাদের জীবন মরণের কলকাঠি। 3টি প্রাণীর জীবনের বোঝা মাথায় নিয়ে হাসুর এই কাঁচা ঘাটটা মাঝে মাঝে ব্যথাকাতর হয়ে পড়ে। জয়গুণ নিষেধ করে, থাউক, আজ আর কামে যাওন লাগবো না, ক্যাথা গায়ে দিয়ে হুইয়া থাক। তোরে পই পই কইরা নিষুদ করি, ভারী পোজা মাথায় নিস না, তা হুনবি না। বেশি লোভ করার জন্যে মাঝে মাঝে নিজেকে ধিক্কার দেয় জয়গুণ। 13 বছরের এইটুকু ছেলে কামাই করে খাওয়ায়, এই তো বেশি। রোজগার করে সব পয়সা তার হাতে এনে দেয়, একটা পয়সাও এদিক ওদিক করে না। এমনকি একটা পয়সার চীনাবাদাম খেলেও তার হিসেব দেয় তার কাছে। জয়গুণ সর্ষের তেলের শিশি থেকে একটু তেল নিয়ে হাসুর ঘাড়ে মালিশ করতে করতে বলে, পায়ে তুই তার পানি দিছিলি কাইল? উহু, হেইটা দিবি কেন, দেহি কেমন হইছে। জয়গুণ পায়ের ওপর থেকে কাঁথা সরিয়ে বলে, দেখ, গেদায় চামড়া খাইয়া ঝেঁঝরা কইরা দিছে। একটা নারকেলের মালায় তুঁতে গোলা নিয়ে আসে জয়গুণ। হাঁসের পালক ভিজিয়ে হাসুর পায়ের তলায় আঙুলের ফাঁকে ফাঁকে তুঁতের পানির পোঁছ দেয়। হাসু উহু হু করে ওঠে, বলে, আর দিও না মা, বড় পোড়ায়। না দিলে চামড়া পয়সা যাইব এক্কেরে, আটতে পারবি না, রাস্তাঘাটে যে কেদা। জয়গুণ নিজের পায়েও তুঁতের গোলা দিয়ে প্রলেপ দেয়, মাইমুনের পায়েও লাগিয়ে দেয়।
বাড়ির উঠানে পর্যন্ত কাদা হয়েছে। পায়ের পাতা অবধি ডুবে যায় কাদায়। তুঁতের প্রলেপ দিলে পায়ের তলা অত হেজে যেতে পারে না। পরের দিন চমৎকার রোদ ওঠে। জয়গুণ হাসুর কপালে ও বুকে হাত দিয়ে দেখে তার মুখের ওপর থেকে সমস্ত দুশ্চিন্তার মেঘ কেটে যায়। প্রভাতী রোদের মতো তার মুখ আনন্দে চিকচিক করে। হাসুকে ডেকে সে বলে ওঠে। সে বলে, ওঠ দেখ আজ কেমন রোদ উঠছে। হাসু উঠে বসে। জয়গুণ বলে, আমার তো ডরেই ধরছিল। কাল যেই রকম গরম আসিল শরীর, জ্বর ওঠে নাই কপালের ভাগ্যি। কেমন লাগছে রে শরীর? আজ কামে যাইমু মা, আত্মুখ ধুইয়াই খাইয়া তারপর চল যাই। আমিও যাইমু, চাউল ফুরাইছে। আজ চাউল না আনলে ওই বেলা চুলা জ্বলব না।